আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শিল্পাঞ্চল আশুলিয়ায় সাধারণ ছুটি থাকা ১১৩টি কারখানার মধ্যে ১০০ কারখানা খুলেছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৮৬টি পোশাক কারখানার মধ্যে ৫০টি কারখানা যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় পর্যায়ক্রমে খুলতে শুরু করেছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কারখানায় আসেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ায় হামিম গ্রুপের কারখানা মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠকের পর শিল্প প্রতিষ্ঠানগুলো সচল রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে গাজীপুর ও সাভারের বিভিন্ন পোশাক কারখানায়। কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশের পাশাপাশি টহলে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা ২ সপ্তাহ ধরে চলছে। কারখানা খুলে দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী HM সৌরভ। সৌরভ, কারখানাগুলো খুলে দেওয়ার পর কি অবস্থা দেখছেন, এছাড়া শ্রমিকরা কি বলছেন এই বিষয়ে জানাবেন। ফারিয়া, সাভার, আশুলিয়া এবং ধামরাই এই শিল্পাঞ্চলে ১৮৬৩টি শিল্প কারখানা রয়েছে। আমরা শিল্প পুলিশ একের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এখানকার ১৮০০টি ফ্যাক্টরি চালু রয়েছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন পোশাক কারখানা রয়েছে, এছাড়াও অন্যান্য শিল্প কারখানাও রয়েছে, বিভিন্ন প্লাস্টিক কারখানা রয়েছে, সেগুলোও কিন্তু সচল রয়েছে। তবে কিছু কারখানা বন্ধ রয়েছে। এখানে তারা জানিয়েছে ৩৯টি কারখানা বন্ধ রয়েছে, সেগুলো আগামীকাল হয়তো খুলবে, তারা এমনটা আশাবাদী। এর মধ্যে ১০ থেকে ১২টি কারখানা কিছু শ্রমিক যোগ দিয়েছে এবং কিছু শ্রমিক যোগ দেয়নি, এরকমটা আমাদের কাছে তথ্য এসেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টি ভেজা সকাল থেকে কিন্তু দেখতে পেয়েছি যে শিল্পাঞ্চল যে আশুলিয়া, সে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কিন্তু ঢুকছে। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার জিরানি বাজার এলাকার আইরিশ ফেব্রিক্স কারখানার সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে লাঞ্চ আওয়ার, শ্রমিকরা কিন্তু ব্যাপকভাবে ঢুকছে। লাঞ্চ শেষ করে তারা তাদের কর্মস্থলে যাচ্ছে এবং তারা কাজে যোগ দিচ্ছেন, এবং তারা কাজে যোগ দিতে পেরে তারা আমাদের স্বস্তির কথা জানিয়েছে। সেই সাথে যারা শিল্প কারখানার মালিক রয়েছে তারা আমাদেরকে বলেছেন এই শিল্প কারখানার যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করছে। মাঠ পর্যায়ে শিল্প পুলিশের সাথে সেনাবাহিনী, বিজিবি, র্যাব পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন পোশাক কারখানার সামনে সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা টহল দিচ্ছে, সেই সাথে শিল্প পুলিশের সদস্যরা টহল দিচ্ছে। সেই সাথে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলকে স্থিতিশীল রাখতে বিজিএমএ, বিকিএমএ সহ শিল্প কারখানা যে সমস্ত শ্রমিক সংগঠনের নেতারা রয়েছে তারাও কিন্তু শিল্প পুলিশদের সাথে বসে বৈঠক করে তারা কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো শিল্প কারখানার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি খান জ্যোতিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আশুলিয়া থানার মামলায় সকালে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রাজশাহীতে ছাত্র জনতার উপর ২ হাতে পিস্তল নিয়ে গুলি করা যুবলীগ নেতা রুবেল ধরা পড়েছে র্যাবের হাতে। আরও জানাচ্ছেন AR বাদল। শেখ হাসিনা পদত্যাগ করে পলায়নের একদিন আগে সাভার আশুলিয়া এলাকায় ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যার ঘটনা ঘটে। সেদিন রণক্ষেত্রে পরিণত হয় পুরো সাভার আশুলিয়া। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গুলি চালায় স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় আশুলিয়া থানার ধামসোনা এলাকার রবি উসানি শিপু ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন। মামলায় ৩ নম্বর আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে দেখানো হয়। রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ শাখার সদস্যরা সাফি মোদাচ্ছের খান জ্যোতিকে গ্রেপ্তার করে। এ মামলায় ২৯ ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ, একই থানার SI আবুল হাসান, ASI বিশ্বজিৎ ও ঢাকা উত্তর গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত হোসেন সহ অন্যদের আসামি করা হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
এদিকে ছাত্র আন্দোলন চলাকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় 2 হাতে 2টি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত 1:45টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট রুবেল 2 হাতে 2টি পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেন। রুবেল ও তার সন্ত্রাসীদের হামলায় সেদিন 8 জন ছাত্র শহীদ হন বলে জানা গেছে। আর বাদল, RTV, ঢাকা। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র মোহাম্মদ রিয়েল। চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভিসা মিললেও দাপ্তরিক জটিলতা ও আর্থিক সংকটে যেতে পারছেন না, অথচ তার বাম পা এখন অকেজো হওয়ার পথে। রাজধানীর BSMMUতে চিকিৎসাধীন রিয়েলের চিকিৎসা জটিলতার বাকিটা জানাচ্ছেন আশিকুল আলম। যারা ক্ষমতা আছে এরা ক্ষমতা দিয়ে সুস্থ হয়ে যাইতেছে, বিদেশ যাইতেছে কেউ টাকা পয়সা দিয়া, কিন্তু যারা আমার মতো তারা কি করব, তারা আমার মতোই অচল থাকবো। চোখের জলে কথাগুলো বলছিল গুলিবিদ্ধ ছাত্র রিয়েল। পেটে গুলি লেগে পুরো বাম পা এখন অকেজো হওয়ার পথে। পুরো শরীরও শুকিয়ে গেছে, শরীরের চামড়া ভেদ করে বেরিয়ে এসেছে হাড়গুলো। তীব্র যন্ত্রণায় ছটফটে সময় কাটে রিয়েলের। কালকে ভিসা আসছে, এখন বলছে, এখন আমি তো বুঝতে পারি না, বলছে বৈশা যাইতে পারলে আজকের ভিতরে যাইতে পারতাম। এখন আমি বলছি যে যদি আজকের ভিতরে নিয়ে যান, যদি বৈশাও আমি যত কষ্ট হোক যাম বৈশা হলে, কারণ আমি এইভাবে আর পারতাছি না সহ্য করতে। রাজধানীর BSMMUতে চিকিৎসাধীন ছাত্র রিয়েলের দেখভাল করা চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আবু নাসের জানান, দেশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হলেও দ্রুত তাকে বিদেশে নেওয়া জরুরি। দাপ্তরিক জটিলতার কারণে এতদিন পর্যন্ত যেতে পারে নাই। এখন ওর যে চলন সক্ষমতা, যে ওকে ফ্লাই করা যাবে, তবে এয়ার অ্যাম্বুলেন্স হলে ভালো হয়। আমরা হুইল চেয়ারে বসায় ওকে চেষ্টা করেছিলাম, হুইল চেয়ারে বসলে ওর প্রচণ্ড ব্যথা হয়, সে ব্যথা সহ্য করার মতো ওর শারীরিক কন্ডিশন নাই। রিয়েলের চিকিৎসা সমন্বয় করছেন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স UITS এর শিক্ষার্থী রাইসুল ইসলাম। যে প্রতিবন্ধকতা আমরা ফেস করছি, হি ইজ নট ফিট টু ফ্লাই ইন আ নর্মাল প্লেন। তো এক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স হলে সেখানে 22,000 থেকে 24,000 USD প্রয়োজন এবং স্ট্রেচারের জন্য 6,500 থেকে 7,500 USD প্রয়োজন। স্ট্রেচার ফ্লাইট যেহেতু খুব একটা অ্যাভেলেবেল নয়, আবার এয়ার অ্যাম্বুলেন্সে অনেক বেশি খরচ, তো এইখানে আমরা এখন আটকে আছি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে খুব শিগগিরই সবার মাঝে ফিরে আসবে রিয়েল। আশিকুল আলম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের ছোড়রা গুলি কেড়ে নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজউদ্দিন শ্রাবণের একটি চোখের আলো। অপর চোখটিও বুটের আঘাতে ক্ষতিগ্রস্ত। শরীরের গুলি বের করা হলেও চোখের ভেতরে 2টি ও মাথার 4টি গুলি বয়ে বেড়াচ্ছেন এখনও। উন্নত চিকিৎসার জন্য যেতে চান দেশের বাইরে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসচ্ছলতা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবেন, দূর করবেন বাবা মায়ের কষ্ট, কিন্তু এক ঝড়েই সেই স্বপ্ন নিঃশেষ হয়ে গেল ময়মনসিংহের মিরাজউদ্দিন শ্রাবণের। নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রাবণ পড়াশোনার পাশাপাশি কাজ করতেন গাজীপুরের একটি পোশাক কারখানায়। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই ছিলেন সক্রিয়। 5 আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের ছররা গুলি লাগে শ্রাবণের ডান চোখে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে। শরীরের গুলি বের করা হলেও চোখে ও মাথায় গুলি বয়ে বেড়াচ্ছেন এখনো। যখন গণবর্ষণ শুরু করে তখন যারাই না দৌড় দিছে, আমি সামনে ছিলাম, ব্যারিকেডের সামনে ছিলাম, ব্যারিকেডের সামনে বসে পড়ি। যার কারণে আজকে আমি এখন জীবিত রয়েছি, মানে ওইখানে থাকার মতো অবস্থা ছিল না। বাঁচতে হইলে দৌড় দিতে হইব। আমার সাথে আরো 5-6 জন ছিল, সব মিলা একটু যখন দৌড় দিতে নেই তখন আমাদের উদ্দেশ্য করে গুলি করে, তখন আমার শরীরে গুলি লাগার পর আমি পড়ে যাই। দেশের জন্য আন্দোলনে শ্রাবণ সহ যারা আহত হয়েছে তারা যেন সমাজের বোঝা না হয় সেদিকে দৃষ্টি রাখতে সরকারের কাছে আহ্বান জানান পরিবারের সদস্যরা। আমার ছেলের মতো যারা আজকে অঙ্গহানি হয়েছে, কারো পা, কারো হাত, কারো মাথায় গুলি রাখছে বা কারো চোখ হারাইছে, সবাইকে যেন একটা নজরে দেখা হয়। আজ আজকে এই অবদানটুকুর কারণে আজকে নতুন বাংলাদেশ গড়া, এদের জন্য ভুলে না যায়। আমি সরকারের কাছে একটাই দাবি করি, শুধু আমার ছেলেই কেন,
আরো কত মায়ের সন্তানরা এরকম অঙ্গহানি হয়েছে, তাদের জন্য একটা ভালো কর্ম সরকারে করে দেয়। আন্দোলনে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান স্থানীয় সমন্বয়করা। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই সরকারি উদ্যোগে যেন হচ্ছে এই চিকিৎসাগুলো হয় এবং সেটাতে সরকার যেন সর্বোচ্চ সহযোগিতায় এগিয়ে আসে, তার যাতে একটা কর্মক্ষম জীবন সেরকম ভাবে যেন সে কাটাতে পারে। সেই আহতদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা সবার। জুবায়ের রাজিন, RTV। বিগত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে করা গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা করতে যাচ্ছে বিএনপি। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হবে এই সভা। অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও গণ আন্দোলনে নিহত পরিবারের সদস্যরাও অংশ নেবে। কাল গণতন্ত্র দিবস ঘিরে পল্টনে বড় আকারের সমাবেশ করার প্রস্তুতিও নিচ্ছে দলটি। বুধবার দুপুরে নয়াপল্টনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক যৌথ সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেয় দলটি। খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক অভিযোগ করেছেন, দ্বিতীয় স্বাধীনতার পর পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে পিঠে ছুরিকাঘাতের চেষ্টা করছে। সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নৈরাজ্য বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফেসিবাদের অবশিষ্ট শক্তিকে দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এই দেশে কেউ নিরাপদ নয়। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। দেশের উপকূল ও পাহাড়ি এলাকায় রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, প্লাবিত হচ্ছে নিচু অঞ্চল। ঝড়ের কবলে পড়ে বিভিন্ন স্থানে ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। নোয়াখালী ও কক্সবাজারে অন্তত 18টি ট্রলারের জেলেরা নিখোঁজ রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের প্রতিবেদনে থাকছে এরই বিস্তারিত। নিম্নচাপে উত্তাল সাগর, ভারী বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে গ্রাম থেকে নগর। বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবিয়েও নিখোঁজের ঘটনায় কপালে দুশ্চিন্তার ভাঁজ জেলেপল্লীতে। ভারী বৃষ্টিতে ফের বন্যার শঙ্কা জনপদে। বৃষ্টিতে বরিশাল নগরীতে তীব্র জলাবদ্ধতার ভোগান্তিতে মানুষ। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। শুক্রবার বিকেলে হওয়া এ ঘটনায় 18 জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 মাঝি এখনও নিখোঁজ। কক্সবাজারে শুক্রবার ভারী বৃষ্টি হলেও রাত থেকে তা কমেছে। বৈরী আবহাওয়ার কবলে পড়ে 13টি ফিশিং ট্রলারের অন্তত 500 মাঝি মাল্লার সঙ্গে গতকাল থেকে যোগাযোগ করা যাচ্ছে না। সকালে নোয়াখালীর হাতিয়ার ভাষান্তর সংলগ্ন নদীতে লাইটার জাহাজ থেকে পড়ে নিখোঁজ জাহাজটির খালাসি মোহাম্মদ রাকিব হোসেন। এদিকে অচল অবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরেও। বহির্নগরে অবস্থানকারী সব মাদার ভেসেল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে পণ্য হ্যান্ডেলিং কার্যক্রম। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত হালদা, সাঙ্গু সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বাড়বে। এতে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আশপাশের জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, বরিশাল ও খুলনায়। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে, 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এর সাথে যেটা হচ্ছে আপনার বিশেষ করে নদী বন্দরগুলোকে আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সৈয়দ মাহমুদ, RTV। এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, নতুন করে বৃষ্টি হওয়ায় কি পরিস্থিতি দেখছেন জানাবেন? আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি যে ফেনী, ছোট ফেনী নদীর উপরে, যেটা গোমতী থেকে ডাকাতিয়া নদী
নদী ডাকাতিয়া থেকে ফেনী প্রবেশ করার পরে এটা ছোট ফেনী নদী আকার ধারণ করেছে। এখন দাঁড়িয়ে আছি যেটা এখন ফেনী নদীর কিনারা। কাল মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে পানি অনেক বৃদ্ধি পেয়েছে। এই গোমতী নদীর পানি যে নোয়াখালী এবং আমাদের ফেনী অঞ্চলকে প্লাবিত করছে এবং নিম্ন অঞ্চলকে এখনো লোকালের মানুষ পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। আরেকটি বিপদ সংকট হলো যেটা এই যে মুসাপুর রেগুলেটরের এই নদীর পানি মুসাপুর রেগুলেটরে সমুদ্রে অপসারিত, সেখানে রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে আরেকটি দুর্ভোগ বেড়ে গেছে। এখন নদীর কিনারে একে তো ভেঙে ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, পাশাপাশি লোকালয়ে পানিতে প্লাবিত হচ্ছে গ্রামকে গ্রাম। এখনো হাজার হাজার মানুষ নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দী অবস্থা আছে। যে এখন ফেনীর আরেকটি অভিশাপে এখন পরিণত হলো যে ছোট ফেনী নদী যেটা ডাকাতিয়া নদী নামে পরিচিত। এখানে মোহনী নদী এবং কৌয়া নদী, সিলুনিয়া নদী বিপদে সীমার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যে সমস্ত এলাকা বাঙ্গন দেখা দিয়েছে ওই সমস্ত বাঙ্গন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, রাস্তাঘাটে পানি প্রবেশ করছে। আগামী যে 2-3 দিনে যে একটা আবহাওয়ার অধিদপ্তর থেকে একটা যে বিপদ সংকেত দেওয়া আছে, এতে গত রাত থেকে আমাদের এই ফেনী অঞ্চলে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আবহাওয়া অবস্থা তেমন প্রতিকূলতার মধ্যে রয়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা আবহাওয়ার অবস্থা ভালো না। এখন আগামী 2-3 দিন থেকে নেমে আসা পাহাড়ি দলে বন্যা কবলিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মানুষ আরেকটি বিপদের সম্মুখীন হয়েছে বলে মানুষ আমাদের কাছে আশঙ্কা করছে এবং মানুষ একটু চিন্তা করছেন যে তারা যে বন্যা পরবর্তী অবস্থা তারা বাড়িঘরে প্রবেশ করছে, আবার তারা বাড়িঘর থেকে আবার বের হওয়ার কোনো উপক্রম হয়েছে কিনা, তাদের দুর্দশা আরো দুর্গতি বেড়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে তাদের চিন্তার বাদ, এটা নিয়ে তারা দুশ্চিন্তা আছে এবং আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তো এখন যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ফেনী যে প্রায় 10 লাখ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় কয়েক হাজার কোটি টাকার লোকসানে গাড়ি টানছে এবং যে কৃষি খাত, মৎস্য খাত এবং রাস্তাঘাট সহ এবং বাড়িঘর নিয়ে কয়েক হাজার কোটি টাকা মানুষের এই যে সম্পদ হানি হয়েছে। এই যে মানুষের এখন যে দুর্ভোগ, যে দুর্গতি মানুষের, এই যে এটা এখন তারা প্রশাসনের কাছে এবং বিত্তবান সাহায্য সহযোগিতার জন্য নগদ অর্থ সহ তারা ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী, ওষুধপত্র সহ এবং রাস্তাঘাট মেরামতের জন্য জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। করদাতাদের ভয়ভীতি না দেখানোর আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কষ্ট দিয়ে কারো কাছ থেকে কর আদায় করা যাবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, করদাতাদের মধ্যে আস্থা তৈরি করতে হবে। সরকারি অর্থের অপচয় রোধের পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, দেশের সংকটে বিদেশি ঋণের প্রত্যাশা করছে সরকার, তবে নিজস্ব উৎস থেকেও অর্থ যোগানের উপর জোর দিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের সময়ে সব পর্যায়ের মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম ছিল জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। সংস্থাটির কর্মকর্তাদের বড় একটি অংশের কর আদায়ের পদ্ধতি, ঘুষ আর দুর্নীতিতে তটস্থ থাকতেন ব্যবসায়ীরা। বাজেটে যত্রতত্র ভ্যাট বাড়িয়ে খরচ বাড়ানো হতো সাধারণ মানুষের। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান জানান, এখন থেকে জোর করে কারো কাছ থেকে কর আদায় করা যাবে না। আগে কি করেছি, আগে কিভাবে চলেছি, সম্পূর্ণ কিছু ভুলে গিয়ে যেটা আমাদের করা প্রয়োজন, যেটা আমাদের করা উচিত, সেই কাজটা আমরা প্রপারলি করব। একই মত দিলেন অর্থ উপদেষ্টা, বললেন করদাতাদের আস্থায় আনতে হবে। কোনো ক্রমেই যেন আপনাদের ভয়ের উদ্রেক না করে, মানে এনবিআর অফিসিয়াল দেখলে যে ওনার কাছে গেলে আমার কি হবে, এইটাই যেন না হয়। এটা একটু আশ্বস্ত করবেন, ন্যায় বিচার করবেন। ন্যায় বিচার মানে এথিক্যাল সেন্সে না, ন্যায় বাজারে আপনি তোমার ট্যাক্স দেওয়ার কথা, এই অ্যাসেসমেন্টে ট্যাক্সটা দেবে। অর্থনীতি উদ্ধারে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ প্রয়োজন জানিয়ে তিনি বলেন, সরকারি অর্থ অপচয় বন্ধে সতর্ক থাকতে হবে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। মানে একটা অনেকের ধারণা সরকার ট্যাক্স দেয়, লোকের কাছে ট্যাক্স নেই, তার মানে এই নয় যে রাজস্ব করের টার্গেট কমিয়ে দেবো আমরা। এনবিআর ও ব্যাংকিং খাত সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। দেশের উপকূল ও পাহাড়ি এলাকা রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, প্লাবিত হচ্ছে নিচু অঞ্চল। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। 13টি ফিশিং ট্রলারের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া ট্রলারে থাকা 5 শতাধিক মাঝি মাল্লার সঙ্গে কি কোনো যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা জানাবেন। হ্যাঁ ফারিয়া, ফিশারি গার্ড, কক্সবাজার ফিশারি গার্ড মৎস্য ব্যবসায়ী সাগরে রয়েছে 13টি ফিশিং বোট এখনো
হদিশ পাওয়া যাচ্ছে না এবং সেখানে যারা মাঝি মামলা রয়েছে তাদের সাথে এখন সুন্দর ধরনের যোগাযোগ স্থাপন করা যায়। এমনিতে সাগরের মাঝখানে নেটওয়ার্ক সমস্যার কারণে করা সম্ভব হচ্ছে না এবং তাদের এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। এ পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় 3টা লাশ উদ্ধার হয়েছে। গতকালকে কক্সবাজার শহরের খালাতলী এবং ইনানি উপকূলে পাটর থেকে যে ট্রলারডুবির ঘটনায় একজন, আজকে সকালে কক্সবাজার উপকূলের সমিতিপাড়া মোট 3টা লাশ উদ্ধার হয়েছে এই পর্যন্ত। তো এখনো পর্যন্ত তাদের কোনো ধরনের সাথে যোগাযোগ করা হয়নি। তাদের আত্মীয় স্বজন কয়েকজনের সাথে আমি কথা বলেছি, এখনো পর্যন্ত তারা মোবাইল সংযোগ বা কোনোভাবে তারা ফিরে আসেনি। এখনো পর্যন্ত রয়েছে সেটা নিশ্চিত করেছে কক্সবাজার জেলা পোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি খন্দকার মাসুদুল আলম। বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। বলা হচ্ছে এবারকার সফরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করতে পারে এই বিষয়ে আলোচনা হতে পারে। আগামী 16 সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরের সমন্বয়ক আবু বাকের মজুমদার বিবৃতিতে জানান, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। হামলায় জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।